কি হলো? পত্রিকা নিয়ে আর কতক্ষণ বসে থাকবে? বেলা কয়টা বাজে সেই খেয়াল আছে? এই তো কমিটির মধ্যেই আমি শাওয়ার নিচ্ছি, তুমি নাস্তা রেডি করো। রিমু কি উঠেছে? হ্যাঁ, ও অনেক আগেই উঠেছে। হ্যাঁ শোনো, ওই যে সেদিন যে আমি তোমাকে বললাম সেই ছেলেটি সামনের মাসে দেশে ফিরছে। কোন ছেলে? আরে এরই মধ্যে সব ভুলে গেলে? আরে রিমুর সাথে যার বিয়ের কথা চলছে লন্ডন প্রবাসী। আর শুনেছি তার বাবার এদেশে গার্মেন্টস ফ্যাক্টরি আছে, শিল্পপতি তো। তাহলে তো অনেক ভালো হয়। কি ব্যাপার বাবা, তুমি আর মা কার বিয়ে ঠিক করছো? হ্যাঁ মা, তোর সাথে তো এই ব্যাপারে কোনো আলাপই হয়নি। শোন মা, তোর সাথে একটা ছেলের আমি বিয়ের সম্বন্ধ আলাপ করবো, বুঝলি? মানে সেই ছেলেটি হচ্ছে লন্ডন প্রবাসী, তার বাবার এদেশে গার্মেন্টস ফ্যাক্টরি কয়েকটা আছে, শিল্পপতি বলে কথা। বাবা, আমার বিয়ে নিয়ে কথা বলছো অথচ আমি কিছু জানি না। সরি বাবা, আমি এই বিয়েটা করতে পারবো না। কেন রে মা? ছেলেরা অনেক বড় লোক, তাছাড়া শুনেছি ছেলেটা নাকি দেখতে শুনতে অনেক ভালো। তাহলে তোর আপত্তি কেন? ছেলের টাকা পয়সা থাক বা রাজপুত্র হোক, তোমরা আমার বিয়ে ঠিক করছো, আমাকে তো একবার জিজ্ঞাসা করতে পারতে। আসলে এই বাড়িতে না আমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই। আমার বিয়ে ঠিক করছো অথচ আমিই জানি না। তোর কথা শুনে মনে হচ্ছে তোর পছন্দটা কোথাও গিয়ে আটকে আছে। খোলাখুলি বলতো, তুই কি কাউকে পছন্দ করিস? মা, তোর কথা শুনে মনে হচ্ছে তুই কোনো ছেলেকে পছন্দ করিস না। নো প্রবলেম, তুই খোলাখুলি আমাকে বল না। আর হ্যাঁ হ্যাঁ শোন, ওই ছেলেটিকে একদিন আমাদের বাড়িতে নিয়ে আয়, আমি ওর সাথে সরাসরি কথা বলতে চাই। থ্যাংক ইউ বাবা, আমাকে আমার পছন্দের কথা জিজ্ঞাসা করার জন্য। বাবা দেখো তো কয়টা বাজে। বাজে তো 9টা বাজতে এখনো 5 মিনিট বাকি আছে। কেন রে মা, তোর কি কোথাও যাওয়ার কোনো প্রোগ্রাম আছে নাকি? একটু পরেই বুঝতে পারবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো আঙ্কেল, হ্যালো আন্টি। এই তুমি কে? আর তুমি সরাসরি আমাদের বাড়িতে একেবারে ড্রয়িং রুম পর্যন্ত ঢুকলে। এই তুমি আসার সময় কি কোনো সিকিউরিটি তোমাকে বাধা দেয়নি? বাবা সিকিউরিটি কেন ওকে আটকাবে? ওকে আমি আসতে বলেছি, আর তাছাড়া আমি গার্ডকে আগে বলে রেখেছিলাম। বাবা একটু আগে তুমি বললে না আমার কোনো পছন্দ আছে কিনা? এটাই হচ্ছে আমার পছন্দের মানুষ। তোমরা যদি আমার বিয়ে দিতে চাও তাহলে আমি একেই বিয়ে করব। এর সাথে বিয়ের কথা বলো। জি, আমি আরিয়ান চৌধুরী। মানে অনেক ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি, তো আসলে সময় হয়ে ওঠে না যে আপনার সাথে দেখা করবে। যদিও রিমু আমাকে অনেকবার বলেছিল আপনার সাথে দেখা করার জন্য, কিন্তু আসলে সময় হয়ে ওঠেনি। যাই হোক, এখন ওই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রিমুকে আপনাদের আপত্তি যদি না থাকে আমি বিয়ে করতে চাই। তা বাবা তুমি কি করো? মানে কিসের বিজনেস করো? আন্টি আসলে বিজনেস তো অনেক করি, এখন এত ব্যবসা না মনে থাকে না, আসলে আমি নিজেই ভুলে যাই। এই ধরেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, তারপর হইলো ধরেন এই রড সিমেন্ট, মানে আশেপাশেই ধরেন আপনার বাসার ভিতরে যা দেখেন এই সব কিছুর বেশিরভাগই আমার কোম্পানিতেই তৈরি হয়। এখন ব্যাপার হইলো মানে সময় হয়ে ওঠে না, সকল ব্যবসা যে মাথায় দিব আমি একা সামলাই তো। আর তবে আমার মেইন ব্যবসাটা হইলো চাকার ব্যবসা। ওয়েট 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 ওয়েট, চাকার ব্যবসা মানে এই কথাটা তো আমি বুঝলাম না। চাকা মানে গাড়ির ব্যবসা বলতেছিলাম। হ্যালো, এই তোমাদেরকে আমি কেন কাজে রাখি, কেন বেতন দিই আমার একটু বলো তো। মাত্র 3 কোটি টাকার একটা প্রজেক্ট নিয়ে আমাকে যদি এতবার কল করো, আমি কোথায় যাব? এতগুলো ব্যবসা আমাকে সামলাইতে হয়, এটা বুঝো না কেন? না হবে না, তোমাদেরকে দিয়ে হবে না, এখনই সমাধান করো এটা। রাখো। সরি আঙ্কেল, সরি আন্টি, আসলে এত ব্যবসা, সারাদিন ফোন। না বাবা, তুমি সরি বলছো কেন? তুমি কত বড় লোক মানুষ, আর তাছাড়া ব্যবসায়িক কথা বলবে এটাই তো স্বাভাবিক। আর আমার কিন্তু তোমাকে অনেক পছন্দ হয়েছে। বাবা তোমরা দেখলে তো ও ছেলে হিসেবে কতটা ভালো। আমি জানি বাবা
তোমার রাজকন্যাকে যদি এই ছেলেটা বিয়ে করে তাহলে দেখবি একদম রাজকুমারীর মতো সাজিয়ে রাখবে, কোনো কষ্ট আমাকে দিবে না। দেখলে তো বাবা, এত টাকা পয়সা থাকার পরে ওর মধ্যে বিন্দু পরিমাণ অহংকার নেই। কত ভালো ছেলে, তাই না বাবা? বাবা, তোমরা তো আমার জন্য এরকমই ছেলে খুঁজছিলে, তাহলে ওর সঙ্গে আমার বিয়ে দাও না। আমার ছেলেটা কত ভালো মন্দ সেটা তো আমরা যাচাই করবই। তার আগে তো আমি একটু ওর বাবার সাথে তো একটু কথা বলতে হবে না? আচ্ছা ইয়ং ম্যান, তোমার বাবাকে একটু ফোন দাও, তোমার বাবার সাথে আমি সরাসরি কথা বলতে চাই। হ্যাঁ, ফোন তো পকেটে আরেকটা। হ্যালো, আরে ভাই তগরে কয়বার বুঝামু রে ভাই, এইভাবে হয়? সামান্য 5 লক্ষ টাকা মসজিদে দান করবা, এটার জন্য কি আমাকে? না না না, আচ্ছা আমি এখনই আসতেছি, থাকো। আঙ্কেল আসসালামু আলাইকুম, আসতেছি তো। হ্যাঁ থাকো। কিরে তুই কেমন ছেলে আনলি? কথা শেষ না করেই ছেলেটি চলে গেল। তুমি সব কিছু নেই বাড়াবাড়ি করো। ছেলেটা দেখছো না কত বড় ব্যবসায়ী, ওর তো কাজ থাকতেই পারে, আবার হয়তো পরে এসে আমাদের সাথে কথা বলবে। তুমি তো টেনশন করছো কেন? বাবা, মা একদম ঠিকই বলেছে। ও সারাক্ষণ এত ব্যস্ত থাকে না, আমি যখন ওকে কল করি দেখি সারাক্ষণ ওয়েটিংয়ে থাকে। ওর অনেক বড় বড় বিজনেস বাবা, আর তাছাড়া ওর বাবা মা সবাই বিদেশে থাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও এখন নাস্তা রেডি করো, আমাকে একটু একা থাকতে দাও, যাও। কি ব্যাপার, তুমি চলে আসলে কেন? আর কইই না ঘটনা, এত এত ব্যবসা বাণিজ্য একটা মানুষ সামলানো সম্ভব? টাকা পয়সা এত যদি থাকে, মনে শান্তি থাকে? তুমি বলো, যাদের আসলে টাকা আছে না তাদের মনে কোনোই শান্তি নেই। আমি তোমার সব কথা বুঝতে পারলাম, কিন্তু এই যে তুমি আমার বাবা মার সামনে থেকে উঠে চলে আসলে, তারা কি ভাববে বলো তো? জান পাখি, তুমি রাগ করো না, আসলে এত বড় ব্যবসা তো আমি মানে ঝামেলার জন্যই আইসা পড়ছি। আমি তোমার কথা দিতেছি, আমি যেয়ে দেখা করব। কিছু বললেই তুমি একটা অজুহাত দেখিয়ে সব কথা ঘুরিয়ে ফেলো, আমার এরকম ভালো লাগে না। তুমি বাবা মায়ের সামনে কবে যাবে এটা আমাকে বলবে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, যখন যাবে যাবে। কিন্তু জানো, বাবা মা কিন্তু তোমাকে অনেক পছন্দ করেছে। কি যে কও না তুমি, আমারে পছন্দ না করার কি আছে? একে তো আমি হ্যান্ডসাম, এর উপর আবার কোটিপতি। আচ্ছা কোটিপতি সাহেব, এখন কি চাইছেন বলেন তো? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব গল্প শেষ করবেন, নাকি আমরা কোথাও যাব? ও ভুলেই গেছি। আচ্ছা চলো আমরা কোনো পার্কে বসি। আরে পার্কে কেন? আমি সকাল থেকে এই পর্যন্ত কিছুই খাইনি, আমার অনেক ক্ষুধা লেগেছে। চলো আমরা রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্ট? কি হলো, আমতা আমতা করছো কেন? নাকি আবার খরচের চিন্তা করছো? কোনটা? এটা কোনো কথা বললা তুমি? খরচের চিন্তা করুম মানে? একটা কথা তুমি সবসময় মাথায় রাখো, সমুদ্রের পানি শুকায় যাইব, কিন্তু এই আরিয়ান চৌধুরীর টাকা কোনোদিন শেষ হইব না। আরে আমি তো মজা করলাম জান। আচ্ছা চল চল। বসো বসো। কি হলো, এভাবে কি বসে থাকবা, নাকি আমার জন্য খাবার অর্ডার দিবা? আমার তো অনেক ক্ষুধা লাগছে। না, ভাবতেছি কি খাবার অর্ডার করব। এইসব রেস্টুরেন্টের খাবার তো আবার আমার পছন্দ না, আর তুমি হইলে আমার ভালোবাসার মানুষ, তোমারও তো আমি মোটেও অস্বাস্থ্যকর কোনো খাবারই খাইতে দিব না। আচ্ছা বাবা, তাহলে স্বাস্থ্যকর খাবারই অর্ডার করো প্লিজ। আচ্ছা ডাক দিতেছি। ওয়েটার, এই ওয়েটার, এই বেটা এদিকে আয়। আর কিছু লাগবে?
আচ্ছা শুনুন, একটা চিকেন পিৎজা নিয়ে আসবেন আর একটা চিকেন বার্গার, ওকে? আরে কি কইতাছো তুমি? এটা তো জাঙ্ক ফুড। আমি তো তোমাকে কোনোভাবেই অস্বাস্থ্যকর কোনো খাবারই খাইতে দিব না। আচ্ছা তাহলে ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন মশলা, চিকেন কারি। সাংঘাতিক ব্যাপার, তুমি বুঝতেছো না কেন? এইসব খাবার তোমার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এইসব খাবার আমি তোমাকে কোনোভাবেই খাইতে দিব না। আচ্ছা আমাকে দয়া করো প্লিজ, আমার ভীষণ ক্ষুধা লেগেছে। তাহলে তোমার যা ইচ্ছা তুমি তাই অর্ডার করো। এই তো সুন্দর কথা। ওয়েটার, একটা কাজ করো, 2টা গ্লাস নিবা, সুন্দর মতো ধুইবা, ধুইয়া 2টা গ্লাস পানি নিয়ে আসো, যাও। শুধু পানি? শুধু পানি অর্ডার করলে নাকি? হ্যাঁ, পানি যদি একটু বেশি খাও কোনো ক্ষতি নাই। আর 1 গ্লাস পানি যদি এখন সাথে সাথে খাইয়া ফেলাও না, দেখবা পেটটা মোটামুটি ভরে গেছে তোমার। স্যার 2 গ্লাস পানি ম্যাডামরে একসাথে খাওয়া দেন, তাহলে খাবারের প্রয়োজন পড়বে না। এই বেটা, এই তোরে এত কথা কইছি আমি, তোরে যেটা কইছি ওইটা করবি। তুই আমার জ্ঞান দিতেছিস কে? এই ওকে ধমকাচ্ছ কেন? একটা কাজ করো, তোমার স্বাস্থ্যকর খাবার তুমিই খাও। আরে বাবা, কই যাইতেছো? এই এই বেটা, তোরে এত পাকনামি করতে কইছি আমি। এরপর থেকে এই রেস্টুরেন্টে যদি আমি আসি, আমার সাথে যেই থাকুক, তুই কবি 2 গ্লাস পানি ছাড়া আর কিচ্ছু নাই। ঠিক আছে স্যার। বুঝছস? আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আন্টি? আল্লাহ ভালো রেখেছে। তা পলি, তোমার সাথে কতদিন পরে দেখা, তা বাসায় আসো না কেন? আসলে আন্টি আমার তো বিয়ে হয়ে গেছে, বাবার বাড়িতে খুব একটা আসা হয় না। এই তো ভুলেই গেছিলাম, ও আমার স্বামী তারেক, উনি আমার আন্টি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। তা জামাই বাবাজি, তুমি কি করো? আন্টি আমি একটা হসপিটালে অ্যাম্বুলেন্সের ড্রাইভার। কি অ্যাম্বুলেন্স? আমি ভুল শুনলাম না তো? না আন্টি, আপনি ভুল শুনেন নাই, ঠিকই শুনছেন, ও অ্যাম্বুলেন্স ড্রাইভার। আমি তো ভাবতেই পারছি না, তুমি একটা ড্রাইভারকে বিয়ে করেছো, তাও সে আবার অ্যাম্বুলেন্স চালায়। অথচ আমার মেয়েকে দেখো, কোটিপতির সাথে বিয়ে দিচ্ছি, সারা জীবন সে রাজরানীর মতো থাকবে। আন্টি আপনি এভাবে বলতেছেন কেন? ও ড্রাইভার, ওর কাজটা কি খুবই খারাপ? আমি তো ওর পেশায় কোনো অসম্মানের কিছু দেখতেছি না। আমি বুঝতে পারছি না, তুমি একটা শিক্ষিত মেয়ে হয়ে কিভাবে একটা ড্রাইভারকে বিয়ে করলে? আরে ওরা তো মানুষের সাথে সাথে লাশও টানে। আন্টি কিছু মনে করবেন না, আমি আপনাকে একটা কথা বলি। আপনি আমার মায়ের মতো, তাই আমি আপনাকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কাছে কাজ কোনো ছোট বড় বিষয় না, সব কাজে আমার কাছে সমান। দেখেন আন্টি, আমি যে কাজটা করি এই কাজটা আমার কাছে ছোটো মনে হয় না। আমার মনে হয় আমার এই কাজের জন্য মানুষের উপকার হয়, মানুষের সেবা করতেছি। থাক বাবা, তোমার সাথে আমার তর্ক করা মানায় না। আসলে কথা হচ্ছে লেভেলে, যে যে লেভেলে আছে সেই লেভেলেই কথা বলবে। আর তোমার কাছ থেকে তো ভালো কিছু আশা করাই যায় না। আন্টি লেভেল ব্যালেন্স করার ক্ষমতা মানুষের নেই। আল্লাহ দে কখন কাকে কোন লেভেলে পৌঁছায় কেউ জানে না, একমাত্র আল্লাহ পাকই জানেন। ফকিরনিদের তো ফকিরনিদের উপরেই নজর থাকবে, যত সব। কি হলো তোমার আজকে গাড়ি আনার কথা? গাড়ি কই? কি কমু তোমার জান দুঃখের কথা। ভাবলাম গাড়িটা নিয়ে আসো, আমি তুমি ঘুরুম, হইলই না। আসার সময় গাড়িটা নষ্ট হয়ে গেছে, 2 দিন পর পর গাড়িটা নষ্ট হয়ে যায়। খুব বিপদে আছি, ঠিক করেই তো দিয়ে আসছি। তার মানে তোমার গাড়িতে আর আমার কোনোদিনও চড়া হবে না। এই যে কয়েকদিন তোমার সঙ্গে বের হলাম, একদিনও তোমার গাড়িতে ওঠার আমার কোনো সৌভাগ্যই হলো না। আমার মনে হয় না আর কোনোদিন তোমার গাড়িতে ওঠার সৌভাগ্য আমার হবে। সরি সোনা, তুমি এইভাবে বইলো না আমারে, আমারই কষ্ট হইতেছে। আর গাড়িটা কিন্তু না আনারও আরেকটা কারণ আছে। ও আচ্ছা, তার মধ্যেও একটা কারণ আছে? তাহলে সেই কারণটা কি শুনি। কারণটা হইলো, গাড়ির ভিতরে আমার খুব ফাপড় লাগে, খুবই বিরক্ত লাগে। ধরো এসিটা ছাড়া থাকে, এত বিরক্ত লাগে গাড়ির ভিতরে, আমার খুব অশান্তি লাগে। কিন্তু আমি আর তুমি যদি ধরো রিক্সায় বসি, ঘুরি, মুক্ত বাতাস, কত শান্তি।
আসলে ধরো ব্যবসায়িক কাজের জন্য গাড়িটা ঠিক আছে, 2টা গাড়ি আছে আমার, অফিসের কাজে হয়তো বা আসা যাওয়া চলে, কিন্তু ঘোরার জন্য আসলে আমি মনে করি আমাদের রিক্সাটাই বেস্ট। তা না হয় বুঝলাম, কিন্তু তুমি তো আমাকে কথা দিয়েছিলে আজকে সারাদিন আমরা দুজন তোমার গাড়িতে করে ঘুরবো। তাহলে এখন কি আমাদের ঘোরা ক্যান্সেল, নাকি রিক্সায় করে ঘোরাবে? অবশ্যই, এখন আমরা একটা রিক্সা নিয়ে নিব একদম সারাদিনের জন্য, মুক্ত বাতাস খাবো, রিক্সায় ঘুরবো। চলো একটা রিক্সা খুঁজি। আচ্ছা ঠিক আছে, চলো। আর অনেক কিছু খাবো, ঠিক আছে? এই দাঁড়া 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 দাঁড়া, তুই জেনে ঘুরতে আসছস আর মহাজন তোরে খুঁজতেছে, 3 দিনের জমা বাকি রইছে। আর শোন, মহাজন বইলা দিছে মহাজন আর তোরে রিক্সা দিব না। কি ব্যাপার, উনি কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই, আপনার কি মাথায় সমস্যা আছে? আপনি কাকে কি বলছেন? এই বেটা কি কইতাছস? কারে কি কস? হ্যাঁ, তুই আমার চিনস? এই বেটা কি উল্টাপাল্টা কথা কইতাছস? কিরে হারুন, তুই আমার লাগে এইভাবে কথা কইতাছস কা? আর তুই তো নিজেরে পাল্টাই ফেলছস, তোরে তো পুরা সাহেবের মতো লাগতাছে। এই বেটা তুই যদি আমার পাগল করে ছাড়বি, তোর আমি চিনি না জানি না, তুই কি উল্টাপাল্টা কথা কওয়া শুরু করছস? হ্যাঁ, আমিও তো তাই বলছি, লোকটার মনে হয় মাথায় সমস্যা আছে, না হলে তোমাকে এরকম উল্টাপাল্টা নামে কেন ডাকবে? তোমার কত সুন্দর একটা নাম, আরিয়ান চৌধুরী, আর সেটাকে কি ডাকছে হারুন নাকি? না পা, আমি যা কইতাছি সব হাসা কইতাছি। এই লোকটারে আমার চাইতে কেউ ভালো চিনে না। কিরে হারুন, তোর কি হইছে? তুই আমার চিন্তাছস না? এই বেটা তোর কতক্ষণ ধরে কইতাছি, এই এদিকে যা তো। তোর না কয়বার কমু আমি তোর চিনি না, তুই বারবার আমার গায়ে হাত দিতেছস কে? ঠিক আছে, আমি যাইতাছি, কিন্তু তুই আমার মারছস না? আমি একটু ব্যথা পাই নাই, তবে লাগছে এই কলিজায়। আরে ভাই, ইমোশনাল বানায় ফলাইতেছে, ইমোশনাল হইস না তুই, আমারও করিস না। চলো, আমার তো সময় না, আমরা রিক্সা ঘুরুম না। চলো চলো। বন্ধু চল চা খাই। না, তুই চা খেতে যা, আমি তোর লাগে কোনো চা খামু না। বন্ধু রাগ করিস না, আসলে আমি যা করছি একটা ঝামেলা পইরেই করছি। থাক, যা করার তো কইরাই ফেলছস, এগুলা বলে এখন আর কি আছে? তুই তো অনেক বদলে গেছস। বন্ধু তুই আসলে আমার ভুল বুঝতাছস, তুই হুট কইরা আইলি না, দেখলি না একটা মেয়ে আমার লগে, আসলে ওই মেয়েটার আমি অনেক ভালোবাসি, ওর লগে আমার একটা সম্পর্ক চলতেছে। তুই তো জানোস আমি রিক্সা চালাই, ও যদি জানে যে আমি রিক্সা চালাই ও তো আমার ছাইরা যাইব গা। ওরে আমি কইছি যে আমি কোটিপতি, আমার অনেক বড় বড় ব্যবসা, এখন এর ভিতরে তুই আয়া পড়ছস, যদি ওই বুঝা যায় ব্যাপারটা ও তো আমার ছাইরা যাইব গা বন্ধু। এই কারণে তোর লগে এই বাজে ব্যবহারটা আমি করছি। বন্ধু সত্যি আমি মেয়েটার অনেক ভালোবাসি, তুই ভুল বুঝিস না। কি কাজ দোষ? ওই সুন্দরী ম্যাডাম তোর ভালোবাসার মানুষ, এটা আমার আগে কবি না? আরো 2টা থাপুর বেশি মারতি, তাতে আমি কোনো কষ্ট পাইতাম না। দূর বন্ধু, তুই এটি কি কস? তোরে আমি মারছি এইটাই আমার অনেক খারাপ লাগতেছে। আসলে পরিস্থিতিতে পইরা বন্ধু তুই আমার মাফ কইরা দিস। এখন আমি শুধু এই টেনশনে আছি, ও যদি আমার আসল পরিচয়টা জানতে পারে তাইলে তো আমার ছেড়ে যাইবো গা, এই ভয়েই থাকি আমি সব সময়। কি বলিস বন্ধু? ওই সুন্দরী ম্যাডাম যদি তোরে ছাইরা চলে যায়, এটা হবে তার জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ তোর মতো মানুষ এই দুনিয়ার কয়টা আছে? তোর যে মন, এই বিশাল মনের মানুষ, সে এই জীবনে আর একটাও খুঁজে পাইব না। আচ্ছা এগুলা বাদ দে তো, তোর মাইয়াটা কেমন আছে রে? না রে বন্ধু, ভালো নাই, সারা রাত পেটের ব্যথায় কান্নাকাটি করে। ভাবতাছি আর একদিন ডাক্তারের কাছে নিয়ে যাবো। ধর এই টাকাটা রাখ, আর ডাক্তার কি কয় আমার জানাইস। দোস্ত, তুই আর এইভাবে কতকাল আমার সাহায্য করবি? তোর কারণেই মায়াটা পাইসা আছে। ধর বেটা এটি রাখ, পকেটে ধর, লা চা খামো চল। ঠিক আছে।
এই রিক্সা যাবে? হ্যাঁ যাবো যাবো। কই যাবেন? এই যে শান্তিকুঞ্জুর মোড়ে যাব। ও আচ্ছা উঠেন। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার কণ্ঠটা যেন কেমন চিনা চিনা লাগছে। তোমার সাথে কি এর আগে কখনো আমার সাথে কথা হয়েছে? কি বলেন স্যার? আমার তো মনে হয় না যে আমার রিক্সা এর আগে আপনি কখনো উঠছেন। আপনার সাথে আমার কখনো দেখা হয় নাই। হতে পারে, কিন্তু তুমি মুখ কেন ঢেকে রেখেছো? আর বললেন না স্যার, গরিব মানুষ, থাকি মাটির ঘরে। এই অটোটা চার্জ দিয়া ঘরে ঢুকছি, এখন আবার ঘরের ভিতরে বল্লায় বাসা বানাইছে। এখন ওটা তো আর খেয়াল করি নাই যে বল্লার মনে করেন যে বাসায় যে হাত দিয়ে দিছি, বল্লা বাইরে এই দাঁতের কোনা দিয়ে একটা কামড় দিছে। এমন কামড় দিছে খুইলা, যে কেউ যদি আমার দেখে অজ্ঞান হয়ে যাবো। মনে করেন আমি যদি এখন মুখটা খুলি আপনি অজ্ঞান হয়ে যাবেন, আর আমি তো চাই না। আবার মানুষ আবার আমার এইটা ভাইবা পিটাইতেও পারে যে এই মনে করেন যে অজ্ঞান বানায় ফলায় মানুষের কাছ থেকে লুটপাট করে নিয়ে যায়। এই জন্য আপনারও সেফটি আমারও সেফটি, এই আর কি সাংঘাতিক! বল্লা তোমাকে কামড়িয়েছে? তাহলে তোমার ঘর থেকে ওই বল্লার বাসাটা ভেঙে ফেললেই তো পারো। না স্যার, এটা কি আমি করতে পারি? আমার মাটির ঘরে বল্লা বাসা বানাইছে। এখন তো বর্তমানে সব জায়গায় শহরের বাসা, বল্লা কই জায়গায় থাকবো কোন? ওর ঘরটা যদি আমি ভাঙ্গি ঠিক হইব? বাহ, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, তুমি বল্লাকেও ভালোবাসো, ওর ঘরটা ভাঙতে চাও না, বেশ ভালো ভালো। কিন্তু এই দেখো, আমি কিন্তু ওই জায়গা থেকে সরতে পারছি না। যত কথা শুনছি ততই মনে হচ্ছে তুমি আমার খুব পরিচিত, তোমার সাথে আমার অনেক কথা হয়েছে। আচ্ছা, তুমি গামছাটা খোলো না। আসলে হয়েছে কি স্যার, একটা কথা আছে না, পৃথিবীতে দেখবেন একই চেহারার মানুষ 7 জন আছে, তো একই কণ্ঠের মানুষ কি 7 জন হইতে পারে না? আর আপনি যারে ভাবতেছেন সে কিন্তু আমি না, তাইলে ভুল করবেন। এখন উঠেন। ঠিক আছে, তোমার কথা তো শুনলাম, তোমার কথাও ঠিক আছে। হতে পারে কেউর সাথে কেউর মিল থাকে, কিন্তু আসলে না, তোমার কণ্ঠটা আমার একেবারে মানে খুব পরিচিত মনে হচ্ছে। ঠিক আছে, তুমি যখন বলেছো, হ্যাঁ এটাও হতে পারে, অনেক কণ্ঠের সাথে অনেক মানুষের মিল থাকতে পারে। ওকে, ঠিক আছে, চলো যাও। আসলে ভাই সাহেব, এখানে আমার করার কিছুই নেই। বুঝিনি তো, এই যুগের ছেলে মেয়েরা তাদের নিজের পছন্দকে বেশি প্রাধান্য দেয়। আর আপনি যখন এত করে বলছেন, তাহলে আমার মেয়ের সাথে আবার একটু আমি কথা বলে দেখি। হ্যাঁ, জি জি জি, ঠিক আছে ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। এই শুনছো, এদিকে একটু এসো তো। আসছি। কি হয়েছে বলো? রিমুর মা, আমার এই জীবনে কিন্তু অনেক মানুষের সাথে আমি মেলামেশা করেছি, অনেক বড় বড় মানুষের সঙ্গে আমার উঠা বসা, কিন্তু ওই যে রিমু যে ছেলেটি এনেছিল, ওই ছেলেটিকে দেখে আমার জন্য কেমন একটু সন্দেহ সন্দেহ মনে হচ্ছে। কেমন যেন একটা মিথ্যা, একটা মানে আমি তোমাকে কি করে বোঝাবো, মানে আমার জন্য কেমন ওই ছেলেটার মধ্যে একটা মিথ্যার একটা। বাবা, তুমি যা ভাবছো ভুল ভাবছো। আরিয়ান ওরকম ছেলেই না। ও কেন আমার সঙ্গে চিটারি করবে? ও অত্যন্ত একটা ভদ্রঘরের ভদ্র সন্তান। আর তাছাড়া জানোই তো বাবা, ওর ফ্যামিলির সবাই বাইরে থাকে। আর ওর সাথে আমার যতদিন ধরে রিলেশন, আমি কখনো ওর মধ্যে খারাপ কিছু দেখিনি। শুধু দেখেছি তোমার এই মেয়ের জন্য অফুরন্ত ভালোবাসা। আর তাছাড়া বাবা, ওর তো টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, কিন্তু ওর মধ্যে কি তুমি বিন্দু পরিমাণের অহংকার দেখেছো? কোনো অহংকার নেই। আরে এখানেই তো তোর বাবার সবচেয়ে বড় দোষ। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষকে সে সন্দেহ আর সন্দেহ করে বসে। আরে এত বড় লোক একটা ছেলে আমাদের মেয়েটাকে বিয়ে করতে চাচ্ছে, এটাই তো আমাদের কপাল। মারে, সেই কপালটা যেন তোর পুড়ে না যায়, সেই চেষ্টাই কিন্তু আমি করছি। আর হ্যাঁ, যে ছেলের সাথে আমি তোর বিয়ে ঠিক করছি বা কথাবার্তা চলতেছে, তারা কিন্তু খুব ভালো। ওই ছেলেটিও কিন্তু হ্যান্ডসাম। আর ওদের এই দেশে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি, ওদের কিন্তু টাকা পয়সার কোনো অভাব নেই। তুই ওই সংসারে গেলে মনে হয় সুখী হবি মা। তাই মা, আমি বলি কি, ওই ছেলেটিও কিন্তু বলেছে তোকে বিয়ে করে তোকে লন্ডনে নিয়ে যাবে। তাই মা,
আমি বলি কি আর একটু ভেবে দেখ। থাক বাবা, আমাকে ওই লন্ডনের ছেলের সাথে বিয়ে দিতে হবে না তোমার। আমি যদি আরিয়ানকে বলি না, আরিয়ান আমাকে বিয়ের পর প্রতিদিন একবার লন্ডন নিয়ে যেতে পারবে, একবার নিয়ে আসতে পারবে, অতটুকু ক্ষমতা আরিয়ানের আছে। আর এক জায়গায় পড়ে থাকবো আমি লন্ডনে গিয়ে। আরিয়ানকে বললে আরিয়ান আমাকে সারা বিশ্ব ঘোরাবে। আমি জানি মা, তুই আমার কোনো কথা রাখবি না, কারণ তুই তো শত হলো তোর মায়ের মেয়ে। তোর মা যেমন সারা জীবন আমার কোনো কথা শুনেনি, তার ইচ্ছা মতো চলেছে, তা অতএব তারই তো মেয়ে। ওকে ফাইন। থাক বাবা, আমাকে আর এসব কথা বলতে হবে না। আমি বুঝে গেছি তুমি চাও না যে আমি সুখে থাকি। দিলে তুমি এটাকে রাগিয়ে, তোমার যে কবে আক্কেল জ্ঞান হবে না আমি বুঝি না। আরে এই শোনো, রিমুর মা, রিমুর যেমন তুমি মা, আমিও কিন্তু তেমন রিমুর বাবা। তুমি যেমন রিমুর জন্য চিন্তা করো, আমিও তেমনি চিন্তা করি। আমি তো চাই আমার মেয়েটা একটা ভালো ঘরে যাক, ও সুখে থাক। তোমরা আমাকে কেউ বুঝতে চাইলে না। কি হারুন ভাই, আজকে এখন এখানে বসে রয়েছো, রিক্সা নিয়ে বাইরে না? না ভাই, এখনো বাইরে নেই, বিকালের দিকে বাইরে হবো। তা ভাই মহাজনের রিক্সা আর কয়দিন চালাইবা? নিজেই তো একটা রিক্সা কিনে নিতে পারো। যে টাকা কামাও তা তো সবই মহাজন দিয়ে দিতে হয়। নিজের জন্য তো কিছুই রাখা পারো না, নিজের জন্য কিছু রাখার চেষ্টা করো। নিজেরটাই তো কিনছি, এতদিন তো মহাজনেরটাই চালাইছি। এতদিন ধরে টাকা জমাইতে জমাইতে একটা রিক্সা কিনছি, এখন থেকে নিজের রিক্সাটা দিয়ে চালাম। কি কোন ভাই, তাহলে তো মিষ্টি খাওয়ানো দরকার, তো মিষ্টি খাওয়াই। শোনো ভাই, কামাই রোজগার কইরা শুধু পরের উপকারই কইরো না, নিজের জন্য কিছু কইরো। আরে কি যে কও না ভাই, মানুষের উপকার করলে কি যে একটা মনের ভিতর শান্তি লাগে, এটা তোমার বুঝাইতে পারো না। আর সবচেয়ে বড় বিষয় হইলো, আমি টাকা দিয়া করুম কি? আমি হইলাম একা মানুষ, 10টা মানুষের যদি উপকার করতে পারি, দিন শেষে রাত্রেবেলা একটা সুন্দর ঘুম হয় আমার। আর কিছু লাগবো আমার? কত কইছিলাম কি ভাই, একলা আর কতদিন থাকবা? একটা বিয়া শাদী করো, সংসার করো। হ ভাই, একা আর কয়দিন থাকুম। একটা মেয়ে পছন্দ করছি, ভালোবাসি অনেক, কিন্তু ঝামেলা হইলো মেয়ে অনেক বড় লোক, আবার আমার হবু যে শ্বশুর শাশুড়ি তারাও অনেক ভালো মনের মানুষ। ঝামেলা হইলো আমি হইলাম রিক্সা চালাই, এরা যে কি ভাবে, কেমনে নেয়, আমারে অ্যাকসেপ্ট করবো কিনা, এডি লিয়ার দুশ্চিন্তায় আছি। তো দোয়া কইরো আমার লেগা। আর সবচেয়ে বড় বিষয় হলো কি, তোমার ভাবিরে আমি অনেক ভালোবাসি। হ ভাই, বুঝতে পারছি, এর এই মনে বলে ডুবে ডুবে জল খাওয়া। ভাই চালাই যাও। কি যে কও না ভাই, আসলে একটা কথা আছে না, যার নয়নে যারে ভালো লাগে এর মানুষ ভালোবাসা ফেলায়। তোমার ভাবিরে আমি যেমন ভালোবাসি, তোমার ভাবিও আমারে ঠিক তেমনই ভালোবাসে। দুশ্চিন্তায় আছি, শ্বশুর শাশুড়ি রাজি হয় কিনা, দোয়া কইরো, আল্লাহ ভরসা। ঠিক আছে ভাই, বিয়ার মধ্যে অনুষ্ঠান কইরো, আর আমারও দাওয়াত দিও। আমিও যামনি, তোমার লাগে কিছু কিনাও দিবি। ভাই বিয়ার সময় কিচ্ছু দেওয়ান লাগবো না, তোমরা খালি আইসো। আর তোমরাই তো আমার কাছের আপন মানুষ, তোমরা ছাড়া আর কে আছে আমার? ভাই কইছিলাম কি, তোমার ভাবিরে ভাত নিয়ে গেছিলাম, বেলা অনেক হয়ে গেছে, এখন পর্যন্ত ভাত নিয়ে পাচ্ছি না। তুমি একটা কাজ করবা, তুমি আমার দোকানে কিছুক্ষণ বসো, আমার দোকানটা দেখো, আর আমি যাই খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি বইছি। ঠিক আছে। রিমু, নে মা, এই দুধটুকু খেয়ে শেষ কর। না মা, আমি এখন কিছুই খাবো না। দেখ মা, অযথা মাথা গরম করিস না। তোর বাবা আমি তোকে যা বলি তোর ভালোর জন্যই তো বলি। আচ্ছা মা, আমি কি তোমাদের কাউকে বলেছি আমার ভালোটা ভাবো? আমাকে নিয়ে কারো ভাবতে হবে না। জীবনটা অনেক বড় হিসাবের জায়গা মা, এখানে সামান্য একটু ভুল করলে সারা জীবন সেটার মাসুল দিয়ে চলতে হয়। আর তোর বাবা সেই জন্যই তোকে একটু দুই একটা কথা শোনায়, এতে রাগ করার তো কিছু নেই মা। মা, এত কেন কথা বলছো? আমি আরিয়ানকে ভালোবাসি, আর তোমরা মানা করেছো আরিয়ানের সাথে আমার যোগাযোগ করতে, কথা বলতে, ওর সঙ্গে আমার বিয়ে দিবে না। তাহলে তোমাদেরকে খুশি রাখার জন্য আমি আজকে আরিয়ানের সঙ্গে সম্পর্ক এখানেই ব্রেক করছি। এবার তোমরা খুশি হও। আর একটা কথা বলে দিচ্ছি মা, আরিয়ানকেও বিয়ে করব না,
আর কোনোদিন আমি এই জীবনে কাউকে বিয়ে করব না। আমি আজীবন এভাবেই থাকবো। এটা তুই কেমন কথা বললি মা? তুই মেয়ে হয়ে জন্ম নিয়েছিস আর সংসার করবি না তাই কি হয়? যদিও ছেলেটাকে আমারও পছন্দ, আর এত বড়লোক একটা ছেলে তোকে বিয়ে করতে চেয়েছে, এটাই তো আমাদের জন্য অনেক। প্লিজ মা, এখান থেকে এখন তুমি যাও তো। আমার কারো কথা সহ্য হচ্ছে না, ভালো লাগছে না। আমি কোনো কথা বলতে চাই না, আর কিচ্ছু খাবো না আমি। আমাকে একবারও জোর করবে না। যাও মা, যাও যাও যাও, উঠো। আচ্ছা ঠিক আছে, আমি দুধটা রেখে যাচ্ছি, তুই সময় মতো খেয়ে নিস। আমি বলেছি মা, তুমি নিয়ে যাও। যাচ্ছি বাবা। আমার কথা কেউ শুনবে না, কিন্তু সবার কথা আমাকে শুনতেই হবে। এরাও চা। ও হ্যাঁ, কি ব্যাপার, এত কি ভাবতেছো তুমি? রিমুর মা, রিমুকে নিয়ে আমি খুব চিন্তায় আছি। হুট করে জানা নেই শোনা নেই একটা ছেলে নিয়ে আসলো। রিমুর মা, অন্তত তুমি তো জানো আমাদের 10টা নেই, 5টা নেই, একটা মাত্র মেয়ে আমাদের। ওকে নিয়েই তো আমাদের সব স্বপ্ন। হুটহাট করেই তো যার তার হাতে তো আমার মেয়েকে আমি তুলে দিতে পারি না। ওর এখন অল্প বয়স, ওর চোখে এখন রঙিন স্বপ্ন, ভালো মন্দ ও এখন কোনো কিছুই কিন্তু বুঝবে না। সেই দায়িত্ব তো আমাদের। তাই সেই জায়গা থেকে আমি খুব ভাবছি, আসলেই কি ওই ছেলেটা ভালো? দেখো, আমাদের মেয়ে ভার্সিটিতে পড়ে, ওর তো বোঝার মতো বয়স হয়েছে, তাই না? হ্যাঁ, বাবা মায়ের কাছে সন্তানরা সবসময় ছোট, কিন্তু ও তো চিন্তা ভাবনা করে তারপর জেনে শুনে তারপর তো একটা ছেলেকে ভালোবেসেছে। এতে আমার মনে হয় তোমার আর আপত্তি না করাই ভালো। কে এলো? তুমি চা খাও, আমি দেখছি। আরে আসো আসো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। মা কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। রিমু কল করে বলছে আসার কথা, ও কি বাসায় আছে? হ্যাঁ মা, ও উপরতলায় ওর রুমে শুয়ে আছে, তোমরা যাও। চলো। ঠিক আছে। কি রে, শুয়ে আছিস যে? শরীর ঠিক আছে তো? না, শরীর ঠিক আছে। ভাই বসেন। এখন বল, এত জরুরি তলব কিসের? তোকে তো আগে কখনো দেখিনি আমাকে এত গুরুত্ব দিয়ে বাসায় ডাকতে। নিশ্চয়ই সাংঘাতিক কিছু। সাংঘাতিক কিছুই। আমি না আসলে একটু চিন্তায় পড়ে গেছি, কি করব কিছুই ভেবে পাচ্ছি না, এই জন্যই তোকে ডাকা। আচ্ছা, আমি কি তাহলে বাইরে গিয়ে বসবো? না না, আপনি এখানেই বসুন। আপনি কি আমার দূরের কেউ? আপনি তো আমার বান্ধবীর হাজবেন্ড, মানে আমার ভাই, আর আপনার পরামর্শ আমার কাজে লাগতে পারে। এখন বল কি বলবি, খুব বেশি দেরি করতে পারবো না, ওর আবার কাজে যেতে হবে। আসলে কিছুদিন ধরে আমি একটা রিলেশনে আছি। ছেলেটা অনেক ধনী, টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, আর আমাকেও দেখলাম অনেক ভালোবাসে। তাহলে তো আর কোনো কথাই নেই, আব্বু আম্মুকে বলে বিয়ে ঠিক করে নে। আমার মনে হয় আঙ্কেল আর আন্টি এই বিয়েতে অমত করবে না। তার কারণ আন্টি তো সেদিন বলল আপনার বিয়ে কোনো কোটিপতির সাথে ঠিক করেছে। আমি গরিব বলে, আমার টাকা পয়সা নাই বলে, সে তো আমাকে অনেক কথা বললো। আসলে ভাইয়া, মা একটু ওইরকমই, মায়ের কথায় কিছু মনে করবেন না। আর শুন না, ছেলেটাকে আমি বাড়িতে আসতে বলেছিলাম, বাড়িতেও এসেছিল। বাবা মা দুজনেই কথা বললো, তখন মা তো বিয়েতে রাজিই হলো, বাবাও বললো সব কিছু ঠিক আছে। কিন্তু হঠাৎ করে এখন এসে বাবা বলছে বাবা ওই ছেলেটার সঙ্গে আমার বিয়ে দিবে না, বাবার পছন্দের ছেলের সঙ্গে আমাকে বিয়ে করতে বলছে।
বাবা বলছে ছেলেটা নাকি ফ্রড, চিটার, আমার সঙ্গে নাকি চিটারই করবে, আমাকে যদি ঠকায়। তাই বাবা ওই ছেলেটাকে একদম বিশ্বাস করতে পারছে না। কিন্তু ওইদিকে এই ছেলেটাকে ছাড়া আমি কিছুই বুঝতে পারছি না, কিছুই ভাবতে পারছি না। আঙ্কেলের কেন এমন মনে হলো? কারণ কি? আমি আসলে কিছুই জানি না, কিছুই বুঝতে পারছি না। একবার মনে হচ্ছে যে ছেলেটার হাত ধরে আমি বাড়ি ছেড়ে চলে যাই, গিয়ে ছেলেটাকে বিয়ে করি। আবার আরেকবার মনে হচ্ছে আমার বাবা মা আমাকে বড় করেছে, লালন পালন করেছে, আমি আমার বাবা মাকে ছেড়ে কিভাবে থাকবো, কোথায় যাব, আমার মাথায় কিছুই ঢুকছে না। তাই তোকে এভাবে ডেকে এনেছি, বাট তুই বল আমি কি করব। আপনি একটা কাজ করতে পারেন, সেই ছেলের মা এবং বাবা দুজনকে এই বাড়িতে নিয়ে আসুন, তারা আঙ্কেল আর আন্টির সাথে কথা বলো, তাহলে হয়তো সব কিছু সমাধান হয়ে যাবে। ভাইয়া, আরিয়ান বলেছে আরিয়ানের বাবা মা সবাই দেশের বাইরে থাকে, ওর বাবা মাকে আনবে কি করে? ছেলেটার নাম বুঝি আরিয়ান? দেখতে মনে হয় খুব সুন্দর। ও আচ্ছা, দাঁড়া তোদেরকে ছবি দেখাচ্ছি। এই যে দেখ। রিমু, তুই কি শিওর এটা তোর কোটিপতি আরিয়ান? আরে পাগল নাকি, এতক্ষণ ধরেই তো আমি আরিয়ানের গল্প বললাম। আর জানিস ও কোটিপতি বাবার একমাত্র সন্তান, তারপর গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই। না না, আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না, সবগুলাই গোলমাল হয়ে যাচ্ছে। গোলমাল মানে? তার মানে তুই এই ছেলেটাকে কি চিনিস নাকি? না, আমি যাকে চিনি সে কোটিপতি না, সে সাধারণ একজন রিক্সা চালক, আর তার নাম আরিয়ান না, হারুন। আমি ভাবতেছি একটা মানুষের সাথে আরেকটা মানুষের এতটা মিল কিভাবে থাকতে পারে। শোনো, একজন মানুষের সাথে আরেকজনের মিল থাকতেই পারে, এখানে অবাক হওয়ার কিছু নেই। এই পৃথিবীতে একরকমের 7 জন মানুষ আছে। আরে না, আমার এত বড় ভুল হতেই পারে না। আরে তুই যে কী সব বলছিস না, এই তারপরে তোর কি মনে হয় আমার আরিয়ান রিক্সা চালক? না না, আমি তা বলতেছি না। আমার এখন উঠতে হবে, আমার অনেক কিছু জানার আছে, বুঝার আছে। তোর সাথে আমি পরে যোগাযোগ করবো, চলো। ঠিক আছে। আসসালামু আলাইকুম সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কি ব্যাপার বলি, বিয়ার পরে দিই বাপের বাড়ির কথা ভুলেই গেছো? বাপের বাড়িতে আসো না, বাপের বাড়ির কথা কি মনে পড়ে না? হয়েছে কি ভাই, বুঝেনি তো, স্বামীর বাড়ি অনেক কাজ কাম করা লাগে, বাবার বাড়িতে বেশি একটা আইতে পারি না। আচ্ছা সালাম ভাই, হারুন ভাইয়ের বাড়িতে গেছিলাম ওনারে খুঁজতে, ওনারে পাইলাম না। উনি কোথায়? সে আবার কোথায়? দেখো রিক্সা নিয়ে হয়তো বাইরে হয়েছে, আর না হলে হাসপাতালে গেছে, আর না হলে কার ঘরে খাবার নাই, ঘরে ঘরে খোঁজ খবর নিতেছে। আজকে সে আবার দোকানে আসে নাই। আর তুমি তো ভালো করে জানো হারুন মিয়া কেমন মানুষ, কার কোনো সমস্যা হয়ে থাকলে পরে এই সমস্যার সমাধান নিয়ে পড়ে রয়েছে। বাইরে তো আমার খুব দরকার, আমি কোনো জায়গায় পাইতাছি না। তুমি কি বলতে পারবা কই গেলে বাইরে পামু? হারুন মিয়ারে দরকার কি কইবা? তুমি একটা কাজ করো, তুমি আমার কাছে কইয়া দাও, আমি হারুন মিয়া আমার দোকানে আসলে পরে আমি বইলা দিন। না ভাই, তোমারে বইলা গেলে হবে না, আমার যা বলার হারুন বাইরেই বলতে হইব। তোমার তো কইবার মনে নেই কা, সামনে একটা খুশির খবর আছে। অতি সত্ত্বই হারুন মিয়া আমাকে একটা দাওয়াত খাওয়াইবো। দাওয়াত? কিসের দাওয়াত? আমগো হারুন ভাই একটা মাইয়ারে ভালোবাসে, সে কইছে ওই মাইয়ারে নাকি বিয়া করবো। ভালোবাসা করতেছে? কার সাথে? কি কও বোন, ওই খবর কি আমি জানি? তবে মজার বিষয় কি জানো, ওই মাইয়া জানে হারুন ভাই অনেক বড় লোক, কিন্তু হারুন ভাই যে রিক্সা চালায় ওই মাইয়া এটা জানে না। তবে আমি একটা চিন্তা করতেছি, মাইয়ার বাপ যে বড় লোক, এই বিষয়টা যদি জানে তাহলে কি হারুন ভাইয়ের সাথে মাইয়ার বিয়া দিব? সালাম ভাই, তুমি যা বলতাছো সত্যি বলতাছো? কি যে কও না, আমি মিশা কি যে কও না, আমার মিশা কথা কইয়া লাভ কি? ওই হারুন ভাই আমার একদিনকে কইলো, তাই আমি তোমারে বললাম। আচ্ছা কও তো তুমি হারুন ভাইরে নিয়ে তো পড়লা কেন? সালাম ভাই, আমার যা জানার দরকার ছিল আমি যাই না গেছি, এখন আমি যাই। ঠিক আছে, আবার আইসো। বুঝলাম না, বলি আবার হারুন বাইরে নিয়ে পড়লো কেন? কোনো সমস্যা হইল নাকি? আঙ্কেল, আমি যা বলছি সবগুলো কথা সত্যি বলছি, একটাও মিথ্যা কথা বলি নাই। দেখো মা, তোমরা যেসব কথা বলছো এগুলো সব আমি জানি। আজ আমি নিজ চোখে দেখে এসেছি এবং নিজ কানে শুনেছি ওই ছেলেটি আমার মেয়ের সাথে বাটপারি করেছে। হ্যাঁ, ওর এত বড় সাহস, ও আমার মেয়েকে ঠকিয়েছে।
আমার কথা হয়তো আপনি বিশ্বাস করবেন না, মানুষ হিসাবে হারুন ভাইয়া যে কতটা ভালো সেটা আমরাও জানি। এমন একটা কাজ কেন যে করলো তা আমি বুঝতে পারতেছি না। আমি শুনছি লোকটা সারাদিন পরিশ্রম করে, পরিশ্রমের যত টাকা কামায় সব টাকা মানুষের মাঝে দিয়ে দেয়। কেউ যদি বিপদে পড়ে সেই সবসময় আগে আসে, কেউ অসুস্থ হলে তারা ডাক্তারের নেওয়ার দায়িত্ব সে নেয়। আমি বুঝতে পারছি না যে এত ভালো একটা লোক আপনাদের সাথে মিথ্যে কেন বললো। আঙ্কেল, আমার মনে হয় কি জানেন, আপনার মেয়েকে অনেক বেশি ভালোবাসে, তো তার জন্য হয়তো একটা মিথ্যে কথা বলছে। হ্যাঁ, আমি স্বীকার করছি হয়তো ওই ছেলেটি এসব করতে পারে, কিন্তু মা ভুলে যেও না, ওই ধরনের ছেলেদেরকে আমি ভালো করে চিনি। ওরা বড়লোকের মেয়েকে পটাবার জন্য অনেক কিছু করতে পারে, অনেক কিছু সাজতে পারে। হ্যাঁ, ওর ছিল এইসব সাজানো নাটক। মা, ওর লোভী একটা ছেলে, বড়লোকের মেয়েকে পটিয়ে পাটিয়ে তারপর বিয়ে করে তারপরে সমস্ত সম্পত্তি আত্মসাৎ করার একটা চক্রান্ত। আপনার কথার বিপক্ষে কথা বলার সাহস আমার নাই। রিমো আমার বান্ধবী, ওর ক্ষতি হোক এটা আমি চাইবো না, তাই বাসায় চলে আসলাম সরাসরি কথা বলার জন্য। রিমু ওর মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। আর হ্যাঁ শোনো মা, রিমুকে কিন্তু এসব কোনো কথা বলবে না। হ্যাঁ, আগে থেকেই ওকে কোনো কিছু শোনাবার কোনো দরকার নেই, যা করার আমি করব। ঠিক আছে আঙ্কেল, আপনার যা ভালো মনে হয় আপনি তাই করেন। আমাদের মনে হয়েছে এটা আমাদের দায়িত্ব, তাই আপনার কাছে কথাটা বলতে আসলাম। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা যে আমার মেয়ের জন্য এতটুকু করছো না, এতেই আমি খুশি। আর হ্যাঁ, তোমরা বসো, রিমো আসুক, তার সাথে দেখা করে তারপরে যেও। হ্যাঁ ঠিক আছে আঙ্কেল, আপনি যেহেতু রিমোকে সব কথা বলতে নিষেধ করছেন, তাহলে ওর জন্য অপেক্ষা নাই করি, আমরা বরং যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত বড় পটপরি আমার চোখে ফাঁকি। আমার আগে থেকেই সন্দেহ হয়েছিল ওই ছেলেটাকে, আজ তো নিজের চোখে দেখলাম, নিজের কানে শুনলাম, সামান্য একটা রিকশাওয়ালা। ছি, ভাবতেও আমার অবাক হয়ে। সালাম, এক কাপ চা দাও। আচ্ছা, ওই যে রহিম ব্যাপারী, ওর মায়াটার যে বিয়ার কথা ছিল, ওর বিয়াটা কি হইছিল না পরে ভাঙ্গা গেছে? শুনলাম না তো কিছুই। না ভাই, বিয়ে হয় নাই। শ্বশুর বাড়ি থেকে অনেক টাকা যৌতুক চায়, যৌতুকের টাকা দেওয়া পারে ভাই দিকে এখন পর্যন্ত বিয়ে হয় নাই। আচ্ছা ভাই, কত মানুষ যৌতুকের জন্য এত টাকা চায় কিনলি গায়? ও ভাই, একটা কথা, তুমি তো অনেকদিন বাঁচবা, একটু আগে তোমার কথা মনে মনে ভাবলাম। আয়ু তো আমার থাকবই, তোমাকে ভালোবাসা আছে না, দোয়া আছে না, কত মানুষের উপকার করছি, সবার দোয়া যদি থাকে আমার আয়ু বাড়বো না? আচ্ছা, আমার হলে কি ভাবতাছিলা তুমি? ওই যে আমাকে কিসমত কাকার মাইয়া পলি আছে না, পলি তোমার খুঁজতা ছিল, তুমি বাড়িতে নাকি গেছিল, কিন্তু তোমার খুঁজা পায় নাই কা, তাই আমার দোকান আইছিল, দোকানে বলতেছে তোমার নাকি খুব দরকার। পলি আমারে খোঁজ করতেছিল। ও আচ্ছা, ঠিক আছে, যেহেতু আইসে বাপের বাড়ি, 2-4 দিন তো থাকবই, দেখা করুমনি, দেখা করে ওর লগে বুঝুমনি কি সমস্যা। কিরে, কি হইছে? বন্ধু, আমি মনে হয় আমার মায়ের ডেরে বাঁচাইতে পারলাম না। আরে ডাক্তার কি কইছে আমার? কত? ডাক্তার কইছে 2-1 দিনের মধ্যে মায়ের অপারেশন করাইতে হইব, আর অপারেশন করাইতে 50,000 টাকা লাগবো। তুই তো জানোস আমার কাছে 50,000 টাকা, 50 টাকাও নাই। তাছাড়া তুই তো সবসময় সাহায্য করস, এখন আমি কি করব? আমার মাথায় কিছু খেলতেছে না দোস্ত। আরে তুই অস্থির হইস না, মাথা ঠান্ডা কর। আমরা হইলাম রিক্সা চালাই, আমগো পক্ষে কি আর এত কিছু করা সম্ভব? তাও তো তুই তোর সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছিস, রিক্সা চালায় যে করে টাকা ইনকাম করছিস, তুই চেষ্টাটা তো করতেছিস। অস্থির হইস না, আল্লাহ ভরসা। আল্লাহ যতদিন হায়াত রাখছে বাচ্চা থাকবো, তুই ভরসা রাখ, মনের ভিতর ভরসা রাখ, ভয় পাইস না। আর আমি চেষ্টা করতেছি, আল্লাহ ভরসা। তুই হন তোর মাইয়াটার কাছে যা, দেখ ওখানে কি কি লাগে, আর এর ভিতরে আমি চেষ্টা করতেছি টাকাটা ব্যবস্থা করা। কিন্তু
কোনো কিন্তু না, তুই যা হাসপাতালে যা, তোর মায়ের কাছে যা যা। হারুন ভাই, তুমি সাইফুলের মায়ার লেগে কত কি করলা। সাইফুলে যেই টাকা কামাই করে সব তোর মায়ার পিছনেই খরচ করে। দেখো, আল্লাহ যতদিন মানুষটা হায়াত দিব ততদিন তো বাইচা থাকবো, এর বাইরে কি কোনো কিছু করা যাইব? হ্যাঁ ওইটা তো ঠিক আছে, দেখি এখন চেষ্টা কইরা। আর তোমার 4 টাকাটা পরে দিমনি। এখন গেলাম। ঠিক আছে। কি করতেছিস তুই? পাগল হয়ে গেছস? মরে যাবি রে। হ্যাঁ মরে যাবো। আমার মাই এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে আমি এই পৃথিবী ছেড়ে চলে যাবো। কারণ তুই তো জানিস বন্ধু, আমি আমার মায়ের কতটা ভালোবাসি। ওরে স্যার আমি বাঁচব না, ওরে স্যার আমি বাঁচব না। বোকার মতো কথা কইস না। তুই এখন যদি মরস তোর অসুস্থ মাইয়াটা কি হইব? চিন্তা করছস একবার? তুই কি কইছস? তোর মাইয়ার যদি অপারেশন হয় সুস্থ হয়ে যাব কইছস না? হ কইছি, কিন্তু ডাক্তার কইছে 1 ঘন্টার মধ্যে অপারেশন করতে হইব, 50,000 টাকা লাগবো। আর তুই তো জানোস 50 টাকা আমার কাছে নাই, তাহলে আমি মরুম না কি করুম? তো আমি তোরে কইছি না যে আমি টাকার ব্যবস্থা করতেছি? মরতে গেছস কি লিগা? এলা 10 টাকা রাখ, এখনই যা যা অপারেশনটা কর মায়ের, যা। বন্ধু তুই এত টাকা কই পাইলি? কই পাইছি মানে? তুই না সালামের দোকানে যায় কইলি আজকের ভিতরে টাকা লাগবো, এই টাকা এত অল্প সময় ম্যানেজ করা সম্ভব? আমার রিক্সাটা বেচ চালাইছি। এটা তুই কি করছিস বন্ধু? অনেক কষ্ট কইরা ঋণ কইরা তুই একটা অটো কিনছস, আর সেই অটোটা তুই আমার মায়ের লেগে বেচে দিছস। এখন তোর কি হইব? কি হইব মানে? তুই আমার ভাই না? তুই আমার ব্যাপারে সবকিছু জানোস না? ছোটবেলায় আব্বা আম্মা অসুস্থ আছিল, হ্যাগো টাকার অভাবে চিকিৎসা করাইতে পারিনি, দীক্ষা মারা গেছে। অবহেলায় বড় হইছি, মানুষের লাত্তি উষ্টা খায় বড় হইছি। আমার কেউ আছে? তুই আমার যেমন একটা ভাই, কাউরে বোন বানাইছি, কাউরে খালা বানাইছি, কাউরে চাচা বানাইছি, কাউরে মা বানাইছি, কাউরে বাপ বানাইছি। সবাই মিলেই তো আমার একটা পরিবার। তো আমার পরিবারের একটা মানুষ যদি অসুস্থ হয়, তো আমার রিক্সা বেচা কোনো বিষয় ওই মানুষটার সুস্থ করার লেগা? তোর মাইয়া আমার বাস্তি না, আমার পরিবার না? ওর লেগে আমি সব করতে পারবো, রিক্সা তো কিছুই না। এখন যা হাসপাতালে যা, তাড়াতাড়ি ওর চিকিৎসাটা কর, যা। আমি এই তোর ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। এত ঋণ আমি কেমনে শোধ করব? ঋণের আলাপ যদি আরেকবার করস, আমি এখন তোর ফালাম ওই পানির ভিতরে। যা হাসপাতালে যা, দৌড় দে। বন্ধু বাবা যা, দেরি হয়ে যাবো, যা। দাঁড়াও, কোথায় যাচ্ছ? চলে যাইতেছি। আমি তো প্রতারক, বাটপার, চিটার। আপনাদের সামনে দাঁড়ানোর মতো সাহস আমার নাই। হ্যাঁ, আমি ভালো করেই জানি তুমি একজন ঠক, তুমি একজন বাটপার। আর তুমি বাটপার বলেই আমার মেয়ে তোমাকে ভালোবেসেছে। হ্যাঁ, আপনার মেয়ে আমাকে একটা সময় ভালোবাসতো, কিন্তু এখন আর সে আমাকে ভালোবাসে না। এখন আর আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। শোনো, আমি তোমার সম্বন্ধে সব জেনেছি। তুমি এমনই একজন ব্যক্তি যে তুমি রিক্সা চালিয়ে সেই টাকা দিয়ে তুমি গরিব মানুষের উপকার করো। কেউ যদি অসুস্থ হয়ে যায়, তুমি রিক্সা ফেলে তুমি তাকে হসপিটালে নিয়ে যাও। কারো ঘরে যদি খাবার না থাকে, তুমি ওই রিক্সা চালিয়ে সেই টাকা দিয়ে খাবার কিনে সেই ঘরে তুমি খাবার দাও। তুমি হচ্ছ সেই ছেলে। দেখো আরিয়ান, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমি এখন বুঝতে পারছি যে তুমি আমার সঙ্গে প্রতারণা করোনি, তুমি আমাকে সত্যিই মন থেকে ভালোবেসেছিলে। এখন আমি বুঝতে পারছি তুমি এতদিন আমার সঙ্গে যেই মিথ্যা কথাগুলো বলেছিলে, যেই সত্যটা গোপন করেছিলে, সেটা সবার ভালোর জন্য করেছিলে।
আর তারপরও আমি তোমাকে বলবো, আমি তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছিলাম, সত্যিকারের ভালোবাসা। সেই ভালোবাসা আমাকে অন্য কেউ দিতে পারবে না। আসলে আমার তো বাবা মা কেউ নাই। ছোটবেলায় বাবা মা অসুস্থ অবস্থায় মারা গেছে। অবহেলায় বড় হইছি, কারোই ভালোবাসা পাইনি। তোমার সাথে দেখা হওয়ার পরে আমার মনে হইল যে আমি সত্যিই মনে হয় একটা ভালোবাসার মানুষ পাইছি। আর এই ভালোবাসার অভাবেই না আমি তোমারে ছাড়তে পারি নাই। আমি তোমার সাথে মিথ্যা কথা বলা শুরু করছি, কিন্তু একটা সময় পর আমি বুঝতে পারছি যে আমি তো তোমাকে ঠগাইতেছি। আমার তো আসল পরিচয় আমি একজন রিক্সাওয়ালা। তোমার সাথে আমার কোনো দিনই যায় না। তুমি আমাকে মাফ করে দিও। আরিয়ান, সব বাবা মারাই কিন্তু চায় তার মেয়ে সন্তানটাকে ভালো একটা পাত্রের হাতে তুলে দিতে। ঠিক তেমনি ভাবে কিন্তু আমিও চেয়েছি আমার এই মেয়েটাকে ভালো একটা পাত্রের হাতে আমি তুলে দেব। আমি অনেক খুঁজেছি, কিন্তু আমি জানতাম না যে আমার হাতের কাছে এমন একটা রত্ন আছে। তুমি খাঁটি সোনা আরিয়ান। এই পৃথিবীতে সবাই নিজেকে নিয়ে চিন্তা করে, কিন্তু তুমি একজন ব্যক্তি যে তোমার নিজেকে নিয়ে কখনো তুমি ভাবো না। তুমি ভাবো অসহায় মানুষদের কথা। আজ আমি আরো অবাক হয়ে গেলাম যে তুমি তোমার শেষ সম্বল সেই রিক্সাটা, ওই রিক্সাটা বিক্রি করে তুমি আরেকজনের বাচ্চার উপকার করলে। আজ যদি তুমি এই টাকাটা না দিতে তাহলে তার বাচ্চাটার অপারেশন হতো না। আমি মুগ্ধ। হ্যাঁ আরিয়ান, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার মতো রত্ন একটা ছেলের হাতেই আমার মেয়েকে আমি তুলে দেব। সত্যি কইতেছেন? ওর সাথে আমার বিয়ে দিবেন? বাবা, আমারও একটা কথা আছে। বলো। আরিয়ানের যেহেতু বাবা মা কেউই নেই, আরিয়ান একা, আমি বলতে চাই আমাদের বিয়েতে ওর যে বন্ধু বান্ধব আছে রিক্সাওয়ালা, যারা ওর সঙ্গে রিক্সা চালায়, তুমি সবাইকে আমাদের বিয়েতে ইনভাইট করবে। অফকোর্স। আর কে বলেছে আরিয়ানের কেউ নেই? আমি ওর বাবা, আমি তো আছি। আর হ্যাঁ শোনো আরিয়ান, তুমি কালকে তোমার বন্ধু বান্ধব, মানে ওই যে তোমার ওই রিক্সাওয়ালা যত আছে, তোমার বন্ধু বান্ধব যত আছে, সবাইকে নিয়ে তুমি কালকে আমার বাড়িতে আসবে। ঠিক আছে আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।